আরেকবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব। আপনি জানেন আমাদের ইয়াং জেনারেশন সবসময় প্রশ্নগুলো পাঠায়। এর আগে আপনি 20টা প্রশ্নের উত্তর দিয়েছেন, আজকে আরও 10টার উত্তর দিতে হবে। তারা 10টা নতুন ধরনের প্রশ্ন পাঠিয়েছে। প্রথম প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, এটার উত্তর আমিও জানতে চাই। আপনি দুটি শীর্ষ ব্যাংকের এমডি ছিলেন, এখন আরেকটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। আপনার কাছে কোন দায়িত্বের চ্যালেঞ্জ বেশি, এমডি নাকি চেয়ারম্যান? মানে প্রথমত হচ্ছে কি, তুলনাটাই ঠিক নাই। টমেটোর সঙ্গে আপেলের তুলনা হয় না। টমেটোর ক্যারেক্টার একরকম, আপেলের। আমি যদি চ্যালেঞ্জ হিসেবে দেখি দুইটাই চ্যালেঞ্জিং, আর যদি ভালো হিসেবে দেখি দুইটাই ভালো। এটার ব্যবহার অন্যরকম। এমডি হিসেবে যেহেতু ফুল টাইম ডিউটি, ওটা চ্যালেঞ্জ একরকম। তখন ওই যে ওই এমডি ওখানে বলতে পারতেন যে ইসলামী ব্যাংকের এমডির সাথে ট্র্যাডিশনাল ব্যাংকের এমডি কোনটা বেশি চ্যালেঞ্জিং মনে হয়। এইখানেও প্রশ্নটা হওয়া উচিত আসলে এই ট্র্যাডিশনাল ব্যাংকের চেয়ারম্যানের সাথে। এখন তো আপনি এমডি কেও তদারকি করেন। এখন আরেকটা প্রশ্ন আমি নিজের প্রশ্ন করি যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্যার বলে দিয়েছেন ইউ আর এক্সিকিউটিভ ডাইরেক্টর, আর আগে যারা ছিল তারা ছিল ডাইরেক্টর, মালিক ডাইরেক্টর। এক্সিকিউটিভ ডাইরেক্টর চ্যালেঞ্জ কিন্তু বেশি। যে কারণে দেখেন চেয়ারম্যানরা মিটিংয়ের দিনে আসে, আমি প্রতিদিন আসি, সকাল থেকে রাত পর্যন্ত থাকি। এটা অবশ্যই চ্যালেঞ্জিং বলে আসি। আর যদি ওই ট্র্যাডিশনাল ব্যাংকিংয়ের চেয়ারম্যান হইতাম, আমি মিটিংয়ের দিন খুব সকালবেলা চাটা খেয়ে ধীরে ধীরে আসতাম। এখানে সেই চ্যালেঞ্জিং এটাই বেশি আর কি। ওকে, আপনাকে প্রশ্নটা হবে আসলে এক্সিকিউটিভ চেয়ারম্যানের চ্যালেঞ্জটা অনেক বেশি। ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে চাই। সাধারণ ব্যাংকিংয়ের সাথে যদি আমি শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের তুলনা করি, আপনার কাছে সবচেয়ে বড় দ্বন্দ্ব কোথায় মনে হয়, যে এই দ্বন্দ্বটা না থাকলে ভালো হয়? না, একটা হলো দ্বন্দ্ব, আর দ্বন্দ্ব না থাকলে ভালো হয়। দুইটা তো দুই প্রশ্ন। দ্বন্দ্ব কোনটাকে মনে হয়? দ্বন্দ্বটা মনে হয় মুনাফা। ট্র্যাডিশনাল ব্যাংকে মুনাফাটাই সব, কিন্তু আমাদের এখানে হালাল হারামের কোশ্চেন আছে। মুনাফা হইতে হবে, অবশ্যই তাকে শরীয়ত সম্মত হইতে হবে। এটা একটা বিরাট কনফ্লিক্ট, কিন্তু ওদেরকে ওটা দেখতে হয় না, আমাদেরকে এটা দেখতে হয়। এই ফাইন লাইনটা টানতে হয় সব সময়। টানতে হয় সবসময় ফাইন লাইন। ওকে ওকে, অবশ্যই এটা শরীয়ত সম্মত, মুনাফা হইলেই হবে না। ডেফিনেটলি। পরের প্রশ্ন, শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর সবচেয়ে সম্ভাবনাময় প্রোডাক্ট আপনার কোনটাকে মনে হয়, আর সবচেয়ে চ্যালেঞ্জিং প্রোডাক্ট কোনটাকে মনে হয়? আমরা যেটা মনে করি যে প্রফিট শেয়ারিংয়ে তো দুইভাবে হতে পারে। একটা হলো আমরা সমস্ত কিছু শেয়ার করলাম, সেটা তো আমরা করি না। গভর্নমেন্ট এবং প্রতিষ্ঠান শুড নট ডু এনি বিজনেস, আমরা আলটিমেটলি ওদেরকেই দায়িত্বটা দিয়ে দিই। তো এটাই বেশি জনপ্রিয় হচ্ছে আর কি। আর কোনো চ্যালেঞ্জিং প্রোডাক্ট আছে যেটা এসেছে কিন্তু এটা বেশি দিন টিকবে না বলে মনে হচ্ছে? না, এরকম চ্যালেঞ্জিং কিছু নাই। আমরা অনেক চিন্তা, আমাদের যে প্রোডাক্ট ডিপার্টমেন্ট আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারা ওই যে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে, ফলে আমাদের চ্যালেঞ্জিং কোনো প্রোডাক্ট নেই আসলে। আমাদের মোটামুটি সব প্রোডাক্টই ভালো। 4 নম্বর প্রশ্ন করতে চাই র্যাপিড ফায়ারের, কোনটি সামলানো বেশি কঠিন, বোর্ড নাকি রেগুলেশন? না, আমি শুরুতেই বলেছি যে আমাদেরকে অসাধারণ একটা বোর্ড দেওয়া হয়েছে, ফলে বোর্ড সামলানো তো কোনো চ্যালেঞ্জিং না। কারণ আমাদের যে চিন্তার ঐক্য আছে, আমাদের চিন্তা ঐক্য থাকে তো বোর্ড খুব সহজ আসলে। একটা ন্যায়সঙ্গত প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা সবাই দেখা যায় যে একই রকম চিন্তা ভাবনা করছি, আমরা খুব একটা সমস্যা হয় না। আর রেগুলেশনও যেহেতু আমরা এই খুব মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট, আমাদের রেগুলেশনের সমস্যা না। ওকে, ঠিক আছে, আমি উত্তর পেয়ে গেছি। 5 নম্বর প্রশ্ন, আপনার কলিগ বা কর্মীদের ক্ষেত্রে আপনি যখন তাদের যাচাই করেন, তাদের জন্য কোনটি থাকা বেশি জরুরি, যোগ্যতা নাকি বিশ্বস্ততা? এটা অ্যাজ এ হোল সমস্ত সার্ভিস সেক্টরে কিন্তু দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। ফলে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা কিন্তু কাজ করতে পারে কি পারে না এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সততা, বিশ্বস্ততা। হ্যাঁ, ইভিল জিনিয়াস কোনো দরকার নেই আমাদের। আমাদের সহজ সরল কাজ জানে না, বোকা শোকা ছেলে, বললে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কিন্তু কোনো চুরি করে না, এরকম নাগরিক বেশি বেশি দরকার আমাদের। ওকে, পরের প্রশ্ন যেতে চাই। আপনার কলিগরা যখন আপনার কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপনি কি করেন? আমি খুশি হই। খুশি হন? হ্যাঁ, আমি যখন ছোট অফিসার ছিলাম, মানুষ তো ভুল করে, আমি তো ফেরেশতা না, ছোট্ট। আমি যখন এসপিও, আমার ম্যানেজার বলছে স্যার এই কাজটা মনে হয় সঠিক হচ্ছে না, তাই আমি বললাম যে আমি খুব খুশি হলাম, কিন্তু এই কাজটা তুমি আর রিপিট করে না। সবাই তো এইভাবে নেয় না সারা জীবন। আবার যখন ফরেন এক্সচেঞ্জে আমি এজিএম বললো স্যার এটা মনে হয় ভুল হচ্ছে আমাদের, তো এগুলি যখন এর সমালোচনা করে, এটা মেনে নেওয়ার মতো ক্ষমতা আছে বলেই আমার কর্মচারী আমাকে ভালোবাসে। আমি তাদের চ্যালেঞ্জকে পছন্দ করি, কারণ আমরা ছোটোবেলায় তো পড়েছি মানে লার্নিং থ্রু কন্ট্রাডিকশন, সবচেয়ে ভালো লার্নিং এটা। আপনি যদি সবই হ্যাঁ হ্যাঁ করি, এটা ভালো লার্নিং না। আপনি যে কন্ট্রাডিক্ট করে মানে কি, সেই জিনিসটি জানে বলেই তো সে কন্ট্রাডিক্ট করতে পারতেছে, তো ফলে তার মতামত শোনা হচ্ছে। বিচারের নিয়মও কিন্তু তাই, দুই পক্ষের বক্তব্য শুনতে হবে। ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে 7 নম্বর প্রশ্ন, আপনার কাছে সাফল্য বা সাকসেসের মানে কি, ফলাফল নাকি চেষ্টা? মানে রেজাল্ট আনতে হবে নাকি চেষ্টা করলেই হবে সাকসেসের জন্য? চেষ্টা। রেজাল্ট হইতে পারে না হইতে পারে, কিন্তু যে লোক চেষ্টা করে না, যেমন না জানার কিন্তু কোনো অপরাধ না,
কিন্তু জানতে না চাওয়াটাও একটা অপরাধ। এটার মধ্যে কিন্তু চেষ্টার বিষয়টা লোকে আছে। আমার ফলাফল যেমন, তাহলে কিন্তু পৃথিবীর কোনো আবিষ্কার হতো না। যদি ফলাফল যে একটা গবেষক দলকে দিয়ে যে ফিন্যান্স দিচ্ছে রাষ্ট্র কিংবা রাজা, যে ফলাফল না হলে তাকে মেরে ফেলতেছে, এরকম তো না। পিওর রিসার্চ সবসময় ফলাফল হতেও পারে, না হতে পারে, কিন্তু রিসার্চটা যে করতেছে এই জিলটা, এটাই আসা আসল। ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে চাই, আমিও জানতে চাই এটার উত্তর। নেতার বা লিডারের কি দুর্বলতা স্বীকার করা উচিত? এটা হচ্ছে কি পাত্র কী ধরনের আছে সেইখানে স্বীকার। যেমন নেতা তার ভুল অবশ্যই স্বীকার করবে, কিন্তু এমন লোকদের কাছে স্বীকার করলো যে সে মবের শিকার হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে স্বীকার করা উচিত না। কিন্তু অবশ্যই নেতা তার ভুল বলতে হবে যে আমি এটা বুঝতে পারি নাই। একটু আগে তো ওইটার মধ্যে উত্তর দিলাম যে আপনার চ্যালেঞ্জারকে বলতে হবে যে হ্যাঁ তোমারটাই সঠিক, এটা তো ভুল স্বীকার করাই হলো। কিন্তু সেটা বুঝে করতে হবে যে আমি মবের মধ্যে যাই ভুল স্বীকার করলে তো এখানে ফিরে আসা যাবে না। ঠিক আছে, এখনকার বাস্তবতা এটা গুরুত্বপূর্ণ উত্তর। পরের প্রশ্নে যেতে চাই, ছোটবেলায় শেখা আপনার কোনো অভ্যাস বা গুণ যেটা আপনাকে এখনো প্রভাবিত করে? ছোটবেলা আমি খুব হাইপার অ্যাক্টিভ বলতে পারেন, সারাক্ষণই কাজ করি আর কি। এখনো সেটা সেটা গাছের মধ্যেই, হ্যাঁ এটা আমার কাজে লাগে। এই সারাক্ষণ মানে আর ঘুম ভেঙে তো আমি রেমিটেন্সের উপর একটা কবিতা লিখেছি রাত 2টার সময় এই ইসলাম ব্যাংকে এসে। সারাক্ষণ আমি যেখানে ঢুকি সেটার মধ্যেই থাকি আমি। কাজের মধ্যে থাকতে পছন্দ করেন। ওকে, না, কাজ না, ওটি আমি ইসলাম ব্যাংকে আসি, এখন ইসলাম ব্যাংকের মধ্যে আসি আমি। বুঝতে পেরেছি। পরের প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিচ্ছি কিন্তু আপনার সাথে একটু রিলিভেন্টও হতে পারে। ধরুন কোনো একটা বড় কর্পোরেট ক্লায়েন্ট আপনি জানতে পারলেন যে ব্যাংকিংয়ের নীতিমালা লঙ্ঘন করছে, কিন্তু সেই ক্লায়েন্টের ঋণের পরিমাণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি কি করবেন? এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এবং আমার জীবন যদি বিশ্লেষণ করেন, এরকম সিচুয়েশনে আমি পড়েছি, তাদের বিরুদ্ধে এই যে প্রচলিত আইনের সর্বোচ্চ কাজটাই করেছি এবং তাদের বিরাগ ভাজনও হয়েছি। আপনার উদাহরণস্বরূপ সোনালী ব্যাংকে 500 কোটি লস থেকে 2500 কোটি প্রফিটে দিয়ে ক্লাস 9-এ ফার্স্ট হয়েছি, পরে আমাকে ক্লাস 8-এ দেওয়া হয়েছে, ছোটো ব্যাংকে দিয়ে দেওয়া হয়েছে। ওই ধরনের সিচুয়েশন আমি প্রতিবাদ করার জন্য চ্যালেঞ্জ এবং নন প্রফেশনাল না, প্রফেশনালি হ্যান্ডেল করেছি, যেটা করার সর্বোচ্চ কাজটা করেছি এবং পুরস্কার স্বরূপ আমি আবার সেটা মাইন্ড করিনি, আবার ওখানে আমি কাজ করেছি। ওই যে এটা বললাম একটু আগে, আমি ছোটো ব্যাংকেও অনেক সুন্দর সুন্দর কাজ করেছি। ডেফিনেটলি। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে।